আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান। নোমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে কয়েকটি বিষয় নিয়ে জানতে চাবো। আজকের দিনের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি বলি, সেটি হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুরে সেখানে দুজন বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়। এরপর সেখানে বাংলাদেশিরা দুজন ভারতীয়কে আটক করে আবার এরপরেই কিন্তু আম, দেখা যায় যে আহ, পরবর্তীতে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানে পতাকা বৈঠকের মাধ্যমে এই বন্দি আদান প্রদানের একটি আলোচনা চলছে। এরপর গত কয়েকদিন আগের আরেকটি ঘটনা, সেখানে আমরা দেখলাম যে সীমান্তে বিএসএফ সদস্য বাংলাদেশিদের উঠিয়ে নিয়ে যেতে এসেছিলেন। সেখানে দুজন বিএসএফকে আটক করা হয় এবং সেখানে তারা বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছিলেন। আসলে এই 5 আগস্টের পর কি বর্ডারের চিত্র, সীমান্তের চিত্র কি পাল্টে গেল কিনা, আপনি কি দেখছেন? ধন্যবাদ মুজাহিদ। আসলে 5 আগস্টের পর অবশ্যই কিছুটা পরিবর্তন হয়েছে। এর আগে তো বিএসএফ একতরফা বাংলাদেশের উপর বাংলাদেশিদের উপর একটা আগ্রাসন চালাইতো। ধরেন বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষকে সীমান্তের ভিতরে খুন করা, বিএসএফ গুলি করে খুন করতো। তো এই বিষয়গুলা আসলে বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ এর একটা আক্রমণের একটা কালচার হয়ে গেছিল বাংলাদেশের দীর্ঘদিন, গত 15-20 বছর। এর আগে থেকে ছিল কম কম, কিন্তু এই 15-20 বছর 15-16 বছরে শেখ হাসিনার আমলটা একদম তারা একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে সীমান্তে। এবং আমি যতটুকু জানি, ওই সীমান্তে বিএসএফ এর উপর বাংলাদেশের বিজিবি, এখন আগে তো বিডিআর ছিল, তাদের উপর নিষেধাজ্ঞা ছিল যে উপর মহলে এক কথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া কোনো গুলি চালাইতে পারতো না বিএসএফ, সরি কি বলে, বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের সীমান্তরক্ষীরা। তো এই যে একটা অবস্থা ছিল, এই অবস্থা থেকে আমরা অবশ্যই বের হয়ে আসছে। এই যে আপনি যেটা বললেন যে আজকে মানে দিনাজপুরের যে বিরল সীমান্তে যেটা ঘটছে, এটা একটা সীমান্তের পরিস্থিতিটা সবসময় এরকম হয় পৃথিবীর সব দেশে। যদি দেখা যায় যে একটা সীমান্তে কোনো দেশে আক্রান্ত হচ্ছে, পাল্টা ওই দেশে আবার পাশে একটা আক্রমণ করে, তারপর একটা সমঝোতার মাধ্যমে আসে। এটা আর বাংলাদেশের মতো, ভারতের মতো এরকম আগ্রাসী সীমান্ত পৃথিবীতে খুব একটা কম আছে। একমাত্র ফিলিস্তিনের গাজা এবং ইসরায়েলের সীমান্ত ছাড়া মানে এরপরেই বাংলাদেশ ভারত সীমান্তটার মধ্যে এমনও দেখা গেছে পরিসংখ্যানে, গাজা সীমান্তর চেয়েও এক সময় বেশি হত্যাকাণ্ড করতো বাংলাদেশ সীমান্তে। পৃথিবীর আর কোনো সীমান্তে এরকম হত্যাকাণ্ড বলতে একতরফা বিএসএফ বাংলাদেশিদের হত্যা করতো। তো এই যে বিষয়গুলা ছিল তখন দীর্ঘদিন যাবৎ একতরফা। এখন যেটা দেখা যাচ্ছে গত 5 আগস্টের পর, আপনারা যারা বলেন যে দুইজনকে আজকে সকালে ধরে নিয়ে গেছে বাংলাদেশি বাংলাদেশি নাগরিক, বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষীরা ধরে নিয়ে গেছে, তারপরে আবার ভারতের দুজনকে বাংলাদেশিরা আটক করছে। তো এইটা একটা মোটামুটি সেম একটা উইন উইন সিচুয়েশন বলা চলে আর কি সীমান্তে। একরকম আলোচনায় বসতে একটা উইন উইন সিচুয়েশন, তোমরা আমরা, এটা আগেও এরকম ছিল যে বাংলাদেশের একজনকে দেখা গেছে বাংলাদেশের কোনো সীমান্তরক্ষী বা বাংলাদেশের কাউকে হত্যা করলে দেখা গেছে পরের দিন আরেকটা ওই দেশে এটা আর একটা না একটা কিছু পাল্টা জবাব দেওয়া হয়তো। তো এই কালচারটা কিন্তু হয়ে গেছিল, কি বলে, বন্ধ হয়ে গেছিল গত। এটা কি আসলে দুই দেশের বাহিনীর মধ্যে, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো দ্বন্দ্বের কারণ দেখেন, নাকি রাজনৈতিক কোনো না? কারণ? এটা আসলে দুই দেশের বাহিনীর মধ্যে দ্বন্দ্বের কারণ না। বাংলাদেশটা তৈরি হওয়ার পর থেকেই ভারতীয় একটা আগ্রাসী মনোভাব ছিল বাংলাদেশের প্রতি। তারা তো বাংলাদেশের স্বাধীনতা, তারা আমাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ স্বাধীনতার সময়, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, তারা বাংলাদেশ থেকে তাদের একেবারে 100% নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছে। সেই স্বাধীনতার সময় থেকে, স্বাধীনতার সময় একটা 7 দফা গোপন চুক্তি ছিল, গোপন চুক্তি করা হয়েছিল। তাজউদ্দিন সাহেব এই চুক্তিটা করছিলেন। এই চুক্তির একটা শর্ত ছিল, বাংলাদেশে কোনো সীমান্তরক্ষী থাকবে না বা বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না। বুঝতে পারছেন? তারাই ইন্ডিয়া বাংলাদেশটাকে সুপারভাইজ করবে আর কি, এরকম একটা চুক্তির এরকম শর্ত ছিল। তো এই চুক্তিগুলো পরে আর মানা হয় না আর কি। তো এরপর থেকে না মানা হইলেও ভারত নানাভাবে কিন্তু আমাদেরকে চাপের মধ্যে রাখার চেষ্টা করছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশে বেশি লস করছে 2009 থেকে 2009 থেকে এই যে 5 আগস্ট পর্যন্ত যে একটা অবস্থা ছিল সীমান্তে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল। একতরফা খুন হইলে এটা কোনো প্রতিবাদ করা হতো না। বাংলাদেশ সীমান্তে দেখা গেছে যে বিএসএফ বাংলাদেশিদের নাগরিককে হত্যা করছে, হত্যা করার পর একটা বাংলাদেশ সরকার থেকে কোনোদিন প্রতিবাদ হয় না। একটা নাগরিক, একটা দেশের নাগরিক হত্যার পর পৃথিবীর মনে হয় একমাত্র দেশ
যে দেশ পার্শ্ববর্তী দেশের দ্বারা আক্রান্ত হইলে, একটা নাগরিক আক্রান্ত হইলে কোনো প্রতিবাদ হয় না। আপনি যদি জানেন 2014 বা 15 সালের দিকে, আমার অ্যাকুরেট মনে নাই, নেপালের একজন ভারত সীমান্তে মানে হত্যা করা হয়েছিল, নেপালে একজনকে। কিন্তু এটা নিয়ে পুরা নেপাল উত্তাল হয়ে গেছিল। উত্তাল হওয়ার ভারতের মানে নিরাপত্তা উপদেষ্টা নিঃশর্ত ক্ষমা চাইছে নেপালের কাছে এই ঘটনা, একটা মাত্র নাগরিককে হত্যা, নেপালের মতো দেশ। কিন্তু আমাদের দেশে সীমান্তে অহরহ হত্যাকাণ্ড করছে। সরকার বলতাম, বরং আমাদের মন্ত্রীদের মধ্যে মানে আওয়ামী লীগের শেখ হাসিনা মন্ত্রীদের মুখে নানা রকম ওই হত্যাকাণ্ডকে সাফাই গাওয়া হইতে আমরা শুনছি যে এটা সীমান্তে যায় কেন, বা তারা চুরি করতে গেছে, বা এইরকম নানা রকম ঘটনা আমাদের মন্ত্রী কোনো দুর্বলতা দেখেন না, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর কোনো দুর্বলতা দেখেন না? আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর কোনো দুর্বলতা নেই। কারণ আমি সীমান্ত নিয়ে আমার কাজ করার, সীমান্ত নিয়ে আমার একটা বই আছে, মানে 2009 সালের পর। বাংলাদেশের সীমান্তে ইতিহাস কখনো বলে না যে বাংলাদেশের বিডিআর যখন ছিল আর কি, বিজিবি হওয়ার পর তো এই ধরনের ঘটনা ঘটে নাই। বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে সীমান্তে, বেশ কয়েকটা মানে ছোটোখাটো যুদ্ধ হয়েছে। কোনো যুদ্ধে বিডিআর হারছে বা বাংলাদেশের সীমান্ত রক্ষীরা হারছে এরকম কোনো রেকর্ড নাই। প্রত্যেকটা যুদ্ধে তারা উইন হয়েছে। আপনি ধরেন ওই যে 2001 সালেই তো, বা 2000 সালে ওই যে বড়াইবাড়ি যেটা মানে যুদ্ধ, বড়াইবাড়ি যুদ্ধের সময় শোচনীয় পরাজয় হয়েছে মানে ভারতীয় বাহিনীর। শোনা যায় যে ওই দিন তারা খুব পরিকল্পিতভাবে বাংলাদেশের ভিতরে আক্রমণ করছিল। পরিকল্পিত আক্রমণ করার পরেও মানে এটাও আমরা যতটুকু শুনি সত্য মিথ্যা মানে এখনো এটা ভারতীয় পক্ষ থেকে বলা হয় না স্পষ্ট করে। তো ভারতীয় বাহিনীর কয়েকশো মানে মানে নিহত হয়েছিল, যদিও 30 জন 25 জনের লাশ আমরা যতটুকু শুনছি আরো বেশি, মানে টাকে ভরে লাশ নিয়ে গেছে এর আগে, মানে গণনার আগে। তো এই যে পরাজয়, এটা শুধু বাংলাদেশের সীমান্ত রক্ষী, বাংলাদেশ সেনাবাহিনীও যুক্ত হইতে হয় নাই, সীমান্ত রক্ষী এবং মানুষ আমি যতটুকু শুনছিলাম, আমি ওখানে গেছিলাম ভিজিট করতে, মানে ওই এলাকার মানুষ মাইকে ঘোষণা করে আসে, মানুষও লাঠি শুটা নিয়ে আসে মানে বিএসএফকে ঘেরাও করে মারছে। তো এই যে মানুষের মধ্যে যে একটা দেশপ্রেম, যে আমার দেশ আক্রান্ত হয়েছে, আমরা ঝাঁপাই পড়ছে মানুষ। 5 আগস্টের পর কিন্তু আমরা এমনও দেখেছি যে কাস্তে হাতে কৃষক সীমান্তের পারে বিজিবির সাথে অবস্থান করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে না এটা এই যে মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে খুব একটা দেশপ্রেমিক। সীমান্তে না গেলে এটা বোঝা যায় না বাংলাদেশের মানুষ ভারতের প্রতি কতটা, মানে ভারতের এই যে আগ্রাসী মনোভাব প্রতি বাংলাদেশের মানুষের মধ্যে একটা খুব আছে। তারা ভারত অহরহ বাংলাদেশের মানে যে সীমান্তে নানাভাবে অকারণে তারা মানে গুলি চালায়, আগ্রাসন করে, চাষিরা গেলে ওই মানে চাষ করতে গেলে ডিস্টার্ব করে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু বাংলা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। ভারত বড় রাষ্ট্র হিসেবে তারা আমাদেরকে দাবিয়ে রাখার একটা চতুর্দিক থেকে একটা চেষ্টা চালায়। আপনি যে বড়াইবাড়ি সীমান্তের যে ঘটনার কথা বললেন, যে যুদ্ধের কথা, এই ঘটনায় তাদের একরকম অঘোষিত পরাজয় বলা যায়। এই পরাজয়, এটা ঘোষিত পরাজয়। এই পরাজয়ের পরেই কি তারা আসলে গত 15 বছর বা 17 বছর আমলে একরকম প্রতিশোধের মুখে? হ্যাঁ, তারা এই পরাজয়ের একটা প্রতিশোধ নেওয়ার খুব, মানে শুধু ভারতে না, ওই পরের আগে তারা আরেকটা পরাজয় হয়েছিল সিলেটের পাদুয়া সীমান্তে। পাদুয়া একটা মানে এই কি বলে একটা ক্যাম্প, মানে স্বাধীনতার সময় তারা আসছিল আমাদের সাহায্য করার জন্য। আসার সময় যে ওই একটা মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা ক্যাম্প তারা দখল করে নিয়েছিল। ওইখান থেকে তারা সরে যায় নাই। কিন্তু 2001 সালে ফজলুর রহমান যখন ফজলুর রহমান যখন মিডিয়ার চিফ ছিল, তখন ওই ক্যাম্পটা উদ্ধারের জন্য একটা মানে অভিযান চালায় কিন্তু ক্যাম্প উদ্ধার করে নিয়েছিল। মানে ক্যাম্পটা একদম মানে ওই অভিযানেও তারা মানে বিজয়ী হয়েছে বাংলাদেশের মানে সীমান্তরক্ষীরা। বিজয়ী ক্যাম্পটা দীর্ঘদিন পর, ধরেন স্বাধীনতার অনেকদিন পর তারা ক্যাম্পটা যখন নিয়ন্ত্রণে নিয়ে আসছে, ওই ক্যাম্পটার ওইটার প্রতিশোধ নিতে তারা মানে বড়াইবাড়িতে মানে আক্রমণ চালাইছিল। মানে তাহলে আমাদের ওইখানেও পরাজয় হয়েছে মানে বাংলাদেশে। এছাড়া আরো কয়েকটা যুদ্ধ হয়েছে হিলি সীমান্তে, মানে সালটা আমার মনে নাই, একটা যুদ্ধ হয়েছে। তারপরে মানে জকিগঞ্জের একটা সীমান্তে মানে যুদ্ধ হয়েছে। কোনো যুদ্ধে তারা বাংলাদেশের সাথে মানে বিজয় হতে পারে নাই, মানে সবসময় তারা পরাজয়। তার মানে এটা বলা যায় কিনা যে বিজিবি বা বিডিআর আগের ছিল যে তাদের দুর্বলতা নয়, আমরা এই গত 15 বছরে যা হয়েছে এখানে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে, নতজানু পররাষ্ট্রনীতি শাসক উপর থেকে। আমার একটা রিপোর্টও করছিলাম তখন, আমাদের একটা সিরিজ হয়েছিল, ওইখানে আমি বিজিবির মানে বরাদ দিয়ে আমি লিখছিলাম যে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেন কোনো রকম গুলি না চালায় সীমান্তে। আক্রান্ত হইলে যেন গুলি চালাইতে হইলে তারা উপর থেকে নির্দেশ নিতে হবে। ইনস্ট্যান্ট গুলি চালানোর কোনো মানে তাৎক্ষণিকভাবে তারা নিজেরা সিদ্ধান্ত নেওয়া
যে আমি প্রতিরোধ করব, এরকমভাবে গুলি চালানোর কোনো অর্ডার তাদের ছিল না। তারা বরং নিষেধাজ্ঞা ছিল অঘোষিত আর কি তাদের প্রতি। আরেকটি বিষয়ে আসি, সেটি হচ্ছে যে সাম্প্রতিক যেটি চলছে ভারত পাকিস্তান অর্থাৎ কাশ্মীরে যে পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনার পর যে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে, এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটি কি অনেকে বলছে যে এটি ভারতের পরিকল্পিত একটি সৃষ্টি করা একটি হ্যাঁ, বিষয়। এটা নিয়ে আসলে নানা কথা আসছে, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো এটা নিয়ে নানা রকম মানে রিপোর্ট লেখা হচ্ছে। তো আসলে এটা বলা হচ্ছে যে ভারতের মানে বিজেপির যে বর্তমান যে একটা ভারতের যে একটা অবস্থা, বিজেপির যে তাদের এই হারানো জনপ্রিয়তাটা ফিরে ফিরে পাওয়ার জন্য তারা দেশকে একটা মানে ইয়ে করার জন্য তারা এই একটা কাণ্ড ঘটাইতে পারে, এই ধরনের একটা কথা মানে নানা ইন্টারন্যাশনাল নানা নিউজে এইরকম বলা হচ্ছে। যে এই যে আর পেহেলগাম যে অবস্থানটা আপনার মানচিত্র দেখলে দেখবেন এটা অনেক ভিতরে, পাকিস্তান মানে কাশ্মীরের অনেক ভিতরে, সীমান্তের মধ্যে না। এটা ভারত পাকিস্তান থেকে আসা এখানে সীমান্ত অতিক্রম, তাহলে তারা তাদের মানে সবচেয়ে বেশি সৈন্য তারা মানে 2/3 সৈন্য কিন্তু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে মানে নিয়োগ করা। বলা হয় যে কাশ্মীর এবং জম্মুর জনসংখ্যার চেয়ে সৈন্য সংখ্যা বেশি ভারতের। এর মধ্যে পাকিস্তান থেকে কিভাবে আসবে, এটাও কিন্তু ফাঁকি দিয়ে আসার তো কোনো তাহলে তো তাদের নিরাপত্তার তারা কি করে? এটা আসলে একটা পরিকল্পিত হতে পারে, পরিকল্পিত হওয়ার সম্ভাবনাই বেশি, মানে আমরা আশঙ্কাটাই বেশি একটা পরিকল্পিতভাবেই এটা মানে এই সিচুয়েশনটা তৈরি করা হয়েছে। যে ভারত মানে মোদী সরকারের যে একটা আছে মানে এই দুর্বলতা আছে, এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য মানে দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য একটা মানে পরিকল্পিত, এটা বলা হয় মানে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এই ধরনের। অনেকে বলছে যে সিন্ধু যে চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে, সেটি বাতিলের জন্য একরকম মানে উপায় খুঁজতেছে ভারত, তারও একটি সেই পরিকল্পনা। হ্যাঁ, সেই তো এই জন্য তো মানে এই ঘটনার পরপরই তো তারা সিন্ধু চুক্তি স্থগিত করে দিছে। তারা বলছে যে মানে এই সিন্ধু চুক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশের এই যে এই স্বাধীনতার পর যে সৈন্যরা যারা ভারতে ছিল তারা পাকিস্তানে ফেরত গেছে, এরকম আরো অনেক অনেক বিষয় আছে। তো এই যে সিন্ধু চুক্তিটা মানে একটা গুরুত্ব ছিল, তো এই চুক্তিটা তারা এই ঘটনার পরপরই তারা কিন্তু এই চুক্তিটা মানে তারা যে বাতিল করে বা স্থগিত করছে। তারা সিন্ধু নদীর মানে পানিও বন্ধ করে মানে পাকিস্তানে যাওয়া বন্ধ করে দেওয়ার একটা হুমকি দিছে। তো এই যে বিষয়গুলো ভারতের যে একটা আগ্রাসী মনোভাব চারদিকে, ভারতে বাংলাদেশেরও কিন্তু 54টা নদীর উদ্যানে ভারত বাদ দিয়ে রাখছে, পানি প্রত্যাহার করে। আবার দেখা যায় বন্যার সময় তারা পানি ছেড়ে দেয় আমাদের তিস্তার ওই অববাহিকায়। দেখা যায় যে বন্যার সময় মানে হঠাৎ করে পানি আসে, মানুষকে ওই এলাকায় ফ্লাড হয়ে যায়, বন্যা হয়ে যায়। আবার দেখা যায় খরা মৌসুমে মানে শুকনা মৌসুমে এই এলাকা মরুভূমিতে রূপান্তরিত হয়। এসব ভারত পরিকল্পিতভাবে মানে একটা আগ্রাসী মনোভাব তারা মানুষকে মানে বাংলাদেশ ভারতে কিন্তু আপনি দেখবেন ভারতের সীমান্তের কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। হ্যাঁ, এর মধ্যে যদি আমরা দেখি যে এই ঘটনার পর ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সরকারের পক্ষ থেকে অনেক সামরিক বাহিনীর পক্ষ থেকেও অনেক হুমকি ধুমকি দেওয়া হচ্ছিল পাকিস্তানকে, কিন্তু তারপরে কিন্তু তারা শক্ত কোনো প্রতিরোধ দেখাতে পারেনি মিডিয়াতে যেটি এসেছে। এবং এর মধ্যে যেটি ঘটেছে, আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে তাদের যে যুদ্ধ বিমান সীমান্তে ছিল 4টি বিমান, পাকিস্তানি সীমান্ত বাহিনী তাদেরকে ওই বিমান সরিয়ে নিতে বাধ্য করে, তারা পালিয়ে যায় একরকম। তো হ্যাঁ, একটা ড্রোন বোধহয় মানে মানে গুলি করে ভূপাতিত করেছে মানে করছে পাকিস্তানের। আর সব মিলে আপনি যেটি বলছেন যে এই যে একরকম বিশ্লেষকরাও যেটি বলছেন যে প্রতিবেশীহীন হয়ে পড়ছে, বন্ধুহীন। না, ভারত আসলে দেখেন, ভারত বাংলাদেশের সাথে একমাত্র এই সাবকন্টিনেন্টে ভারতের যে সীমান্তে যতগুলো দেশ আছে, নেপাল, ভুটান, মানে এই দেশগুলোর সাথে মালদ্বীপ, কোনো দেশের সাথে তাদের কিন্তু সম্পর্ক, মালদ্বীপ থেকে তো মানে ইন্ডিয়া আউট মানে একটা স্লোগান দিয়ে কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছে। মানে মালদ্বীপ খুব অল্প সংখ্যক লোক, মালদ্বীপ কয়েক লাখ লোক, মানে ইন্ডিয়া আউট স্লোগানে তারা মানে কত বিদ্বেষ থাকলে একটা ইন্ডিয়া আউট শুধু একটা স্লোগান দিয়ে সে তাকে প্রেসিডেন্ট বানাইছে, মানে চিন্তা করার বিষয়। নেপালে দেখেন, নেপালে কিন্তু একসময় ভারতের পুরো আধিপত্য ছিল ভারতের। নেপাল কিন্তু ওই বাংলাদেশের যে গত 15 বছর যা ছিল তার চেয়ে বেশি ছিল মানে নেপাল। কিন্তু নেপালের মানুষ প্রতিরোধ করতে করতে নেপাল কিন্তু এখন ভারতের আধিপত্যের মধ্যে নাই। বাংলাদেশেও তারা চাইছিল এরকম একটা আধিপত্য বিস্তার, একমাত্র তাদের বন্ধু ছিল গত 15 বছর বাংলাদেশ। ভুটানেও কিন্তু একটা প্রতিরোধের অবস্থা আছে, কিন্তু বাংলাদেশ একমাত্র ছিল 15 বছর। কিন্তু বাংলাদেশও যে 5 আগস্ট যে বাংলাদেশে যে আপনার মানে বিপ্লব, মানে মানুষের মধ্যে যে একটা জাগরণ, এখানে কিন্তু একটা মূল স্লোগান ছিল, আপনি খেয়াল করবেন, মূল স্লোগান ছিল ঢাকা না দিল্লি। এই স্লোগানটা কিন্তু 5 আগস্টের আগে যে অভ্যুত্থানের সময় বা বিপ্লবের সময় এটা কিন্তু একটা
বড় স্লোগান ছিল ঢাকা না দিল্লি। মানুষ কিন্তু এই স্লোগানের প্রতি মানুষ কিন্তু আকৃষ্ট হয়ে মানুষ রাস্তায় নামছে। মানুষ কিন্তু এমনিতেই এমনি এমনি রাস্তায় নামে। ভারতের প্রতি যে যে একটা বিদ্বেষ, দীর্ঘদিনের যে একটা মানে মানুষের এই হাসিনা সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি বা নতজানু অবস্থা, এই অবস্থা মানুষ মেনে নিতে পারছিল না। এই জন্য 5 আগস্ট দেখবেন ঢাকা না দিল্লি একটা স্লোগানটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় স্লোগান আমি মনে করি ওই সময় ছিল। এই স্লোগানের ফলে মানুষ রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই স্লোগান দিচ্ছে। তার মানে বাংলাদেশ থেকে এই 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে শুধু শেখ হাসিনা সরানো না, যে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিরাট বিদ্রোহ ছিল 5 আগস্টের এই অবস্থা। এতে করে এই যে বন্ধুহীন হয়ে পড়ছে আমরা বলছি, আরো অনেকে বলছে এতে করে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে যারা ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা, নাকি ভারতীয়? না, ভারতে আমি তো ক্ষতিগ্রস্ত, ভারতে আমি যদি উদাহরণ দেই, এক সময় বলা হতো যে ভারতের জিনিসপত্র বন্ধ হয়ে গেলে বাংলাদেশ অচল হয়ে যাবে, ভারতের পেঁয়াজ বন্ধ হয়ে গেলে বাংলাদেশে, কই বাংলাদেশে তো ভারত তো এই 5 আগস্টের পর তো ভারত অনেক কিছু বন্ধ করে দিচ্ছে, বা অনেক কিছু আসে না বাংলাদেশ, ভারত থেকে আসে না বা আসা যাওয়ার অনেকটা মানে কম। উল্টো আমরা খবরে বা- দেখেছি যে পেঁয়াজ নিয়ে বিপাকে তারা পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ পাওয়া যাচ্ছে, হাহাকার উঠে হাহাকার গেছে। হচ্ছে, কিন্তু বাংলাদেশে তো পেঁয়াজের দাম তো মানে ওইভাবে বাড়ে না, বরং রমজানে বা আসার সময় মানে সিজনে আরো অনেক কমে গেছিল। এখনো তো কিছু দু একটা বাড়তে পারে, কিন্তু ভারতের আটকায় দেওয়ার ফলে, ভারত থেকে না আনার ফলে যে বাংলাদেশ মানে একদম হয়ে যাবে মানুষের মধ্যে একটা, এটা হলো একটা ভুল প্রচারণা। মানে যারা ভারতীয় আধিপত্যবাদকে মানে মেনে নিতে চায় বা ভারতীয় আধিপত্যবাদকে লালন করতে চায়, তাদের মুখে শুধু এইসব কথা মানে কথা আসে যে ভারত যদি আমাদের মুখ ফিরায় নেয় তাহলে আমরা আমাদের এই হবে সেই হবে। তো ভারত বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না ঘোষণা করছে। অনেক হসপিটাল মানে পত্রিকা, আমাদের পত্রিকা নিউজ আসছে, অনেক হসপিটালে রুগী নাই, তারা খাখা করতেছে রুগীর জন্য। তো ভারত যদি বাংলাদেশে যদি ভারত না যায়, বাংলাদেশের রুগীরা যদি ভারতে অনেক হসপিটাল, প্রাইভেট হসপিটাল বা অনেক হসপিটাল বন্ধ হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। বাংলাদেশের, ভারতের কলকাতার অনেক বাজার বন্ধ হয়ে যাবে, অনেক দোকানপাটের অবস্থা খুব খারাপ এখনো বাংলাদেশে মানে না যাওয়ার কারণে। বাংলাদেশের প্রচুর পর্যটক যাইতো, বাংলাদেশের পর্যটকরা আমার মনে হয় এখন অন্যদিকে যাচ্ছে, মালদ্বীপ, তারপরে থাইল্যান্ড বা বিভিন্ন দেশে আশেপাশে অন্য দেশগুলোতে যাচ্ছে। তো বাংলাদেশের চিকিৎসার যে একটা ব্যবস্থা, বাংলাদেশের চিকিৎসাটা যদি আরেকটু উন্নত করে, বাংলাদেশের চিকিৎসাটা যদি একটু মানে বিশ্বমানের করতে পারে, তাহলে দেখবেন ভারতের মানে হাসপাতালগুলোর অবস্থা আরও খারাপ হবে। মানে আমাদের নিউজে যেটা আসছে কত কদিন আগে দেখলাম যে ভারতের অনেক হসপিটালে রুগী নাই। তো এই অবস্থাটা কিন্তু আরও খারাপের দিকে যাবে আমার বিশেষ করে। আর খারাপের বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের সরকারের চিকিৎসা ব্যবস্থার প্রতি আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। ইতিমধ্যে মানে চীন 5টা হসপিটাল করবে একটা মানে ঘোষণা, মানে উন্নত মানের মানে আন্তর্জাতিক মানের। আরও যদি বাংলাদেশের বিনিয়োগে যদি আরও উন্নত মানের, বাংলাদেশিদের বিনিয়োগে যদি আরও উন্নত মানের আরও 5-7টা হসপিটাল হয়, তাহলে দেখবেন ভারতে রুগী যাওয়া একদম বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষ। আরেকটি বিষয় থাকে যে এত কিছুর পরেও ভারত হাসিনাকে ফেরতের প্রশ্নে ইতিবাচক নয়। আসলে একটি দেশের সম্পর্ক আর একটি দেশের সরকারের সাথে সম্পর্ক হয়, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, সেখানে একটি রাজনৈতিক দল বা গণহত্যায় জড়িত এমন একটা ব্যক্তিকে আশ্রয় দেয়া, তাকে ফেরত না দেয়া, এটিকে না, আপনি কি বলে এটা থাকেন? এটা তো অবশ্যই একটা ন্যাক্কারজনক ঘটনা। আমি মনে করি এটা তীব্র প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশ প্রতিটা মানুষের। কারণ বাংলাদেশের সবচেয়ে গণহত্যাকারী একজন মানে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত শেখ হাসিনা, এবং এটা প্রকাশ্যে, এটা তো মানে গোপনের গণহত্যা না, মানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা গণহত্যা চালাইছে। এটা রেডিও মানে টেলিভিশনের ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে গণহত্যা হয়েছে, এবং গণহত্যা নির্দেশদাতা হিসেবে ছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনা সহ তার যে মানে খুনি সহযোগীদের যে লাটবহর মন্ত্রীদের অনেকেই ভারতে তারা আশ্রয়, নিরাপদ আশ্রয় আছে। ভারত হইলো যে মানে এখন খুনিদের আস্তানা, মানে খুনিদের আশ্রয়স্থল, মানে বাংলাদেশের খুনিদের মানে গণহত্যাকারীদের আশ্রয়স্থল হচ্ছে ভারত। তো এই ভারতের সম্পর্কটা ছিল, আপনি ভালো কথা বলছেন যে সম্পর্কটা একটা রাজনৈতিক দল। আসলে রাজনৈতিক দলটা মানে এই যে আওয়ামী লীগের তৈরি হয়েছিল ভারতের পদলেখনের জন্য, মানে ভারতের মানে কি বলে আধিপত্যটাকে বিস্তৃত করার জন্য বাংলাদেশে। তা এবং শেখ হাসিনাকে শুধু এখন না, আপনি দেখবেন 1975 সালের 15ই আগস্টের পরও শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে তারা শেখ হাসিনাকে রাখছে, শেখ হাসিনাকে মানে ওইখানে লালন পালন করছে, লালন পালন করে ট্রেনিং করছে বাংলাদেশে এসে কীভাবে কী করতে হবে। তো শেখ হাসিনা কিন্তু সবসময় ভারতের মানে পরামর্শেই দেশ, মানে 2009 সাল থেকে ভারতের পরামর্শেই শেখ হাসিনা দেশ পরিচালনা করছে। মানে আপনি দেখেন নির্বাচনগুলোর সময় দেখেন 2014 সালের নির্বাচনে সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নেওয়ার জন্য, এরশাদ নিজেই বলছে যে মানে সুজাতা সিং বলছে যে তাকে নির্দেশ দিচ্ছেন ইলেকশনে অংশগ্রহণ করার জন্য, ইলেকশনে অংশগ্রহণ না করলে দেশ জামাত মানে বিএনপির হাতে চলে যাবে, এরকম একটা ঘোষণা মানে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব এসে এরশাদকে এরকম একটা চাপ দিয়ে যায়। তো এই যে অবস্থা, বাংলাদেশের নির্বাচন কন্ট্রাক্টটা কি করবে না করবে, কে বিজয়ী হবে না হবে, এটা তো বাংলাদেশ মানুষ নির্ধারণ করবে ভোটের মাধ্যমে, একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে। কিন্তু তারা শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিছে,
ভারতের সহযোগিতায় বাংলাদেশের মানুষকে গুম করছে, বাংলাদেশে মানে হাজার হাজার মানে বন্দিশালা মানে গোপন বন্দিশালা তৈরি করছে, এগুলো সবগুলা ছিল মানে ভারতের একটা পরিকল্পিত মানে অবস্থা আর কি বাংলাদেশে। তো এই হাসিনার পতনের মাধ্যমে কি ভারতেরও এই দেশে একরকম পতন হয়ে গেছে? আমি মনে করি 5 আগস্ট ভারতের একটা পতন হয়ে গেছে। এখন যদি নতুন করে যদি ভারতের নতুন কোনো নব্য কোনো দালাল সৃষ্টি না হয় শেখ হাসিনার মতো, তাহলে বাংলাদেশে ভারত মানে সার্বভৌমত্ব আবার আগের মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। এটা আমার আরেকটা জিনিস আপনি নিজেই বললেন যে নতুন কোনো দালাল যদি তৈরি হয় আমি জানি না, নতুন দালাল তৈরি হলে হয়তো ভারতের আধিপত্য আবার আসতে পারে, কিন্তু না হলে ভারতের আধিপত্য আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ক্ষোভের কথা বললেন আপনি একটু আগেও, তো এমন যদি কেউ করে, কোনো রাজনৈতিক দল যদি ভারতের পক্ষ নেয় বা ভারতকে সেরকম সুবিধা দিতে চায়, তাদেরও কি জনপ্রিয়তা মানুষ শেখ হাসিনাকে যেভাবে ছুড়ে ফেলছে, শেখ হাসিনাকে যেভাবে মানে রাষ্ট্র ক্ষমতার থেকে মানে পালিয়ে যেতে বাধ্য করছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ আবার, কারণ বাংলাদেশের মানুষ শিখছে কিভাবে বিপ্লব করতে হয়। 75 সালের পর বাংলাদেশে মানে 71 পর বাংলাদেশে 2টা বিপ্লব হয়েছে। 7ই নভেম্বরের বিপ্লব, সেটাও ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। 7ই নভেম্বর কিন্তু একেবারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের ফলে বাংলাদেশ মানে সার্বভৌমত্ব ফিরে পেয়েছিল 7ই নভেম্বর। 1971 সালে কিন্তু 16 ডিসেম্বর বাংলাদেশ সার্বভৌমত্ব মানে বাংলাদেশের হাতে আসে নাই, তখন কিন্তু সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে ছিল। বাংলাদেশে একটা পুতুল সরকার ছিল, সেই পুতুল সরকারকে সরাইয়া 1975 সালের 15 আগস্ট পুতুল সরকারের পতন হয়েছে। তারপরে আবার 7ই নভেম্বর একটা বিরাট বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ফলে বাংলাদেশ তখন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছে। তা আবার ভারতীয় আধিপত্যবাদ আসছিল আমাদের প্রতি। বাংলাদেশের মানুষ জেগে উঠে যখন ঢাকা না দিল্লি স্লোগান আসছে, বাংলাদেশের মানুষ রাস্তায় নামছে। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ মানে ভারতে পালিয়ে যেতে, ভারতের মানে তৈরি শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ভারতেই তাকে আশ্রয় দিয়েছে, অন্য পৃথিবীর অন্য কোনো দেশ তাকে আমন্ত্রণ জানায় নাই বা আশ্রয় দেয় নাই। একটি জিনিস বলা হয়ে থাকে যে বর্তমান সরকার ভারতের প্রশ্নে অনমনীয় নীতি অবলম্বন করছে, এবং একই সাথে অনেকে বলছে যে সরকারের গ্রহণযোগ্যতা বেড়েছে এই সরকারের। তো আসলে এটির কারণে কিনা, আপনি কি মনে করেন? না, একটা সরকারের মানে এটা একটা বিরাট ইস্যু, মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা, বা না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তো ভালো থাকতে হবে, ভালো ভালো কেউ খারাপ চায় না। মানুষ চায় ভারতের আধিপত্য যাতে না থাকে, মানে বাংলাদেশের দুই দেশের যাতে সম্পর্ক যাতে মানে আদান প্রদানে যাতে সমান সমান ভাগ থাকে। মানে আমরা সব কিছু দিয়ে দিব ভারতকে, শেখ হাসিনার মতো বলবো যে আমি ভারতকে যা দিছি তারা সারা জীবন মনে রাখতে হবে। শুধু দিবই না, আমি আমার ন্যায্য অধিকারও আদায় করে নেব। বাংলাদেশের মানুষের উপর অন্যায্য কোনো দাবি যদি ভারত করে, সেটাকে প্রত্যাখ্যান করা এই সরকার, এটা আমরা দেখতেছি যে এটা সরকার মানে দৃঢ়তার সাথে এটা এখন পর্যন্ত করে আসছে। ভবিষ্যতে কি করবে জানি না। সে কারণে ভারতের যেমন একটা জনপ্রিয়তা আছে, সরকার আরও কিছু কিছু বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, যে কারণে সরকারের প্রতি মানে মানুষের আস্থা এখনো আছে। আমি মনে করি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।